সিনেমা কবিতার বই টই একাডেমি নন্দন চত্বরে হইচই চায়ের বারেতে ফুটবল ব্যক্তি সবটা ড্রিবল করে আমাদের কাকু মাকু নাকি চাড্ডি বেস্ট ফ্রেন্ড বাড্ডি ক্যামেরা ববল দাবা কালচার কাকু গোটা দেশ ঘুরছে কালচার কাকু। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে উপলব্ধি কথা আয়োজিত আবৃত্তির অনুষ্ঠানে ঈশিতা দাস অধিকারীর পরিচালনায় আজকের এই সন্ধ্যায় যারা আবৃত্তি করছে তারা ঈশিতারই শিক্ষার্থী। যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। আমরা প্রথমেই সম্মান জ্ঞাপন করছি শ্রী পার্থ সারথী ঝা মহাশয়কে। এবার পুষ্পস্তবক তুলে দেবেন ঈশিতা দাস অধিকারী কেশবরঞ্জনের হাতে। যে সময় আমরা কেউ কারো মুখ দেখতে পাচ্ছি না, অনলাইনে আমাদের কথা হচ্ছে, ভালোবাসা বিনিময় হচ্ছে, কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার এগিয়ে এসেছিল ভারতের মাটিতে। সুমন রহমান, মুষ্টিমেয় কয়েকজন, তারপর একে একে অনেকের সঙ্গে যোগাযোগ করার পর যে ছেলেটি কথা দিয়েছিল, কথা রেখেছে। আমি তোমাকে দাদা বলে সম্বোধন করি, কিন্তু তুমি আমার বাবার মতো। কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারকে ভালোবাসি শুধু নয়, তাকে কেন্দ্র করে যারা কবিতার জন্য আসবে, কাজ করবে, তাদেরও দায়িত্ব গ্রহণ করব, শুধু তুমি পাশে থেকো। আমার জীবন ও কাক, আমার সাথে সারাদিন কেউ কথা বলেনি। আমি দেখছিলাম সময় কিভাবে উলঙ্গ হয়ে দৌড়চ্ছে। অন্যদিকে একটি কাক ডেকে যাচ্ছে বোকার মতো। যারা ভাবছিলেন আজ আমার সাথে কথা বলবে কিংবা কাক, অন্তহীন শুভেচ্ছা তাদের। আমার হতাশার ঘর থেকে আমার প্রতিবিম্ব জমে থাকা ধুলোর পাহাড় থেকে সেই কবেকার একটি পোস্টকার্ড নিয়ে এলো কাছে। যে বোকা কাকটি অনবরত ডাকছিল আমার দিকে তাকিয়ে, মনে হলো পোস্টকার্ডের অক্ষরগুলো তার মুখের কাছে রেখে বলি, চল আজকে তোকে শোনাই আমার কথা। পলক ফেলার আগে কাকটি উড়ে গেল তার স্বজনের কাছে। আমার ধূসর জীবনের উপন্যাস কথা আমি নিজেই শুনি দুই বেলা। কবিতা সারাদিন, সারাটা সময় তার মনের মধ্যে শব্দের খেলা চলে, যা তিনি অবলোকন করেন, যা দেখছেন, যার মনে অনুরণিত হচ্ছে, সেগুলো তিনি কোনো এক সময় তার মগজ থেকে বেরিয়ে আসে এবং একটি সৃষ্টি করে ফেলেন। যেটি সৃষ্টি করছেন সেটি হচ্ছে তার সন্তান। কবি শঙ্খ ঘোষের কবিতা বাবু মশাই। আমাদের যৌবন কলকাতা, বেঁচেছিলাম বলে সবার কিনেছিলাম মাথা। তাছাড়া ভাই আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে। বিপ্লবে 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 বিপ্লবে
যাবে কল্লোল যা পাল্টে বিচার করবে উঁচু জলে, কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা বলে মিত্র বাবু মশাই। বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান তাই, মাঝে মধ্যে ভাবেন তাদের নুনান্তে পান্তায়, নুনান্তে পান্তায় নিত্য পুরোই যাদের, পুরোই যাদের সদাল্লাদের শেষ তলানিটুকু চির টাকাল রাখবে তাদের পায়ের তলার টুকু। সেটা হয় না বাবা, সেটা হয় না বাবা, সেটা হয় না বাবা বলি খাবা বাড়ান যতেক বাবু। কার ভাগে কি কম করে যায় ভাবতে থাকেন ভাবুক, ভাবতে থাকেন ভাবুক, ভাবতে থাকেন ভাবুক। অমনি দুচোখ বেয়ে, দুচোখ বেয়ে অলোক বেয়ে ঝরে জলের ধারা, বলেন বাবু হবে বিপ্লবের সব মাটি সাহারা, সব মাটি সাহারা, সব মাটি সাহারা। কবির কাঁদতে থাকে, কবির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে, কিন্তু বাবু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি, ঢের বুঝেছি খেলি পেছি নামের এসব আদর, সামনে গেলেই পড়বে মুখে প্রাণ ভরে তাই সাগর। তুমি সে বন্ধু না যেটুকু না জলে হাজার চোখে, দেখতে পাবে তাকে শিখি যেমন তেমন লোকে। তাই সব আমার তো পাত্র মিত্র এই বিলাপে খুশি, শরীরখানায় আসল সত্য, শরীরখানায় আসল সত্য। আর তো সবই খুশি, আর তো সবই খুশি, আর তো সবই খুশি। ছিছি হায় বেচারা, হায় বেচারা, হায় বেচারা। শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মাঝেই আছে আরেকটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন, হেঁটে দেখতে শিখুন ঝরছে কিখুন দিনে রাতের মাথায়। আরেকটা কলকাতায় সাহেব, আরেকটা কলকাতায়, আরেকটা কলকাতায় সাহেব, আরেকটা কলকাতায়, আরেকটা কলকাতায় সাহেব। বাবু মশাই। আমরা কলকাতা কর্পোরেশনের আধিকারিক শ্রী সমর সাহা আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার দেবাশিস দলুই। সমর সাহা এবং দেবাশিস দলুই একটি স্মারক উপহার তুলে দিলেন। সমরটা আমাদের শব্দতীর্থকে ভালোবেসে নিজ উদ্যোগে আজকে দিদিকে এই সম্মান জানাচ্ছেন। দিদিকে সম্মান ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আমাদের খুব ভালো লেগেছে ওনার সেদিনকার ব্যবহার, আর আজকে আবার এসে শুনতে। আমি ভালো বক্তা না, আমি শ্রোতা। সার্থক জনম আমার জন্মেছে এই দেশে। যে ছেলেটা লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট, তাকে ডাকুন। তার কানে কানে বলুন বল 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 সবে শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধরে বৃষ্টি নামবে, যে মা আজও লন্ঠন হাতে তালির ঘুরে দরজায় ঠায় দাঁড়িয়ে থাকে তার খোকন ফিরে আসবে বলে। যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল, আর বরানগরের রাস্তায় ঘড়ির ঘুম ভাঙা কুকুর প্রথম দেখছিল যার গুলি বিদ্ধ রক্তাক্ত লাশ, সেই মাকে ডাকুন। তার কানে কানে বলুন हम बुलबुल है इसकी ये गुलसिता हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। সবাইকে সবকিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে 5 মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যায়। ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, কিন্তু আমি পারিনি।
আমার সমস্ত জীবন আমি উৎসর্গ করেছি। আর তোমরা তোমরা নমস্কার। হে দেব, তোমার যে কল্যাণতম রূপ সে তো আমার অন্তরে প্রকাশ পেল না। বোঝাও তোমার আবরণ। সূর্য উঠল শালবনের মাথার ওপর, জেলেরা নৌকায় পাল দিলে তুলে, বকের পাতি উড়ে চলেছে সোনার আকাশ বেয়ে ও পারে জলার দিকে। এখনো স্নান হলো না সারা, শিষ্য শুধালো বিলম্ব কেন প্রভু, পূজার সময় যায় বয়ে। রামানন্দ উত্তর করলেন, সূচি হয়নি তবু, গঙ্গা রইলে আমার হৃদয় থেকে দূরে। শিষ্য বসে ভাবে, এ কেমন কথা। সর্ষে ক্ষেতে রৌদ্র ঝুরিয়ে গেল, মালিনী খুলেছে ফুলের পসরা পথের ধারে, গোয়ালিনী যায় দুধের কলস মাথায় নিয়ে। গুরুর কি হলো মনে, উঠলেন জল ছেড়ে, চললেন বনঝাও ভেঙে গাং শালিকের কোলাহলের মধ্য দিয়ে। শিষ্য শুধালো, কোথায় যাও প্রভু, ওই দিকে তো নেই ভদ্রপাড়া। গুরু বললেন, চলেছি স্নান সমাপনের পথে। বালুচরের প্রান্তে গ্রাম, গলির মধ্যে প্রবেশ করলেন গুরু। সেখানে তেঁতুল গাছের ঘন ছায়া, শাখায় শাখায় বানর তালের লাফালাফি। গলি পৌঁছয় ভাজন মুচির ঘরে। সময়টা বর্ষাকাল, মেঘদূত হবে না সে কি করে হয়। নতুন মোড়কে মেঘদূত, কলমে শ্রী তপন বন্দ্যোপাধ্যায়। বিরহের অমৃত প্রলাপ। যাচ্ছি অলকাপুরী, জানি যক্ষ তোমার বিরহ বার্তা পৌঁছে গেছে রামগিরি পর্বত থেকে আর সমুদ্র হিমাচল। আমাকে দিয়েছ ভার, দীর্ঘ পথ বেয়ে একা নারী তার কুশল আনতে। কৃতার্থ আমি, এক সামান্য মেঘ, ভেসে যাচ্ছি উড়ে যাচ্ছি শস্য শ্যামল ক্ষেত পার হয়ে, কত নদী পাহাড় পেরিয়ে। কথা দিচ্ছি ফিরে এসে দিয়ে যাব বিরহ বার্তা, যথার্থ সংবাদ ঠিক পৌঁছে দেব। হে যক্ষ, কোনো ভাবনা নেই, শুধু এই দীর্ঘকাল আমার শরীরে যেন ভরা থাকে জলকণা। এই দীর্ঘকাল যেন প্রবাহমান থাকে বন্ধু বাতাস। মনিরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তুমি ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা শিখে পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এই ভবের গতি। সবার তরে নহে সবাই, তোমায় কত ফাঁকি দেবে, তুমিও কত দেবে ফাঁকি। তোমার ভোগে কত পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমার কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনের আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসে সত্যের লও সহজে। কাজী নজরুল ইসলামের লেখা যদি আর বাসি না বাঁচে। খুব সম্ভবত এটা কবির শেষ অভিবাসন। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলাম। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত করেছেন আপনারা, সেই দিয়ে আমি ধন্য হলুম। আপনারা কেউ বলেছেন এটা আমার বাণী, এটা জগৎ। বন্ধুগণ,
অসম্ভবে ঊনবিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটি, নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে। তারপর যখন বয়স হয়, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো। পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি। আজ জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকের কাছে, থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া। নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে, ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলিয়াছে বুকের কাছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অভিযান। সন্ন্যাসী উপগুপ্ত। মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিভেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে। নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার উপর সিঞ্জিত পথ সহসা বাজিল বক্ষে। সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল। রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চোখে। এ কি জোনাকি, তুই কখন এলি বলতো? একলা এই বাদলায় কেন কলকাতায় এলি তুই? এই সারা রাত চির জলা দীপমালা দেয়ালি আলোয় তোর সঙ্গী সব পাড়াগায় পথে সারা রাত ঘন অন্ধকার জ্বলছে। কোন সরকার দরকারে তার এই শহরে তোকে সফরে আজ পাঠালো? এই চাঁদ তারা ঝরা ছায়া ছেঁড়া চির দেয়ালি আলোয় এই যে কলকাতার ফুটপাত। আমারই চেতনার রঙে পাবনা হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেলুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বলল সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাড়ি নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য, এ আমার অহংকার। অহংকার সমস্ত মানুষের বই, মানুষের অহংকার বটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছে নিঃশ্বাসে প্রশ্বাসে। দূরে অশোক তলায় পুতের কণ্ঠে খালি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আমি নাতে তোমার এক তারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই। ইচ্ছে হতায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরুতে পথ নয়। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন হয় বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেলের তোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে দেখতে যে পায় মন, যেন নাম না জানা বন কোন পথ হারা পর্বতে। অনেক দিনের আগে আমি এমনি ছিলেন ছাড়া, সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে। আমার হারালো এক তারা,
কে নিল গোটে হৃদয় মানে হৃদয় টানে, নয়ন মানে নয়ন ছোটে, দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয়তো মোটে। শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে, আমার বাসি লুটাই ঘুমে, তোমার কোলে ফুলের খুঁজি, তোমার আমার এই যে প্রণয় নিতান্তই এ সোজাসুজি। ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজিলে কেউ ভাষা পেত, আকাশ পানে বাহু তুলে খুঁজিলে কেউ আশা পেত। যেটুকু পাই যেটুকু চাই তার বেশি আর কিছু নাই, সুখের পক্ষ ধরে ধরে করিলে কেউ যথাযথি, মধুমাসী মোদের মিলন নিতান্তই সোজাসুজি। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে চলো রথ দেখতে যাই। রাজা বললেন আচ্ছা। ঘোড়া শাল থেকে ঘোড়া বেরোলো, হাতি শাল থেকে হাতি, ময়ূর পঙ্খী যায় সারি সারি, আর বল্লম হাতে সারে সারে সিপাই সঙ্গী দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজার বাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ালরা তার কাজ। সর্দার এসে তাকে বললে ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বলল আমার চাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটাই যায় না। রাজা মন্ত্রীকে বললে ওকে ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেখানে পৌঁছলো, মন্ত্রী তাকে বললে ওরে দুঃখী ঠাকুর দেখবি তো চল। সে হাত জোর করে বলল কত চলবো, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছাই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে ভয় কি রে তোর, রাজার সাথে সাথে চলবি। সে বললে সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে তাহলে উপায়, তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসে। মন্ত্রী হেসে উঠল, বললে কই রে তোর দুয়ারে রথের চিহ্ন? মন্ত্রী বললেন, দুঃখী বললেন তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললেন কেন বলতো? তিনি যে আসেন পুষ্পক রথে, ওই রে সেই রথ। দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। প্রথমে সীতা
স্মারক তুলে দিলেন আশিস ঘোষের হাতে। আশিস সম্বর্ধিত হচ্ছে, কিন্তু মিউজিক বাজছে, সেটাও কিন্তু আশিসেরই দান, এই জন্য একটু বড় দান। কৈলাস দাস মঞ্চসজ্জা। আমরা খুব রবীন্দ্র সদন শিশু মঞ্চে যত অনুষ্ঠান করি, কৈলাস আমাদের মঞ্চসজ্জা করে। ঈশিতা কৈলাসের হাতে স্মারক তুলে দিচ্ছেন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করছেন কৈলাস দাস। শেখরদাকে সম্বোধিত করছে আমাদের প্রিয় দিদি ঈশিতা দাস। আমরা যারা এই আবৃত্তি চর্চা করি তারা কিন্তু প্রত্যেকেই সমৃদ্ধ হই, কিছু কথা শিখি, কিছু মানুষের আবৃত্তি শুনে নিজেদের উদ্বুদ্ধ করি, অনেকের অনুকরণ করারও চেষ্টা করি। আমি শব্দতীর্থে সবাইকে অনুরোধ করব, যারা ঈশিতার তত্ত্বাবধানে আবৃত্তি শিখছে আরো উন্নতি করবে। হাসেন চাচা, তোমার মন ভাঙলো পৌষ মাসে, জোরদারে নিল ধান। হাসেন চাচা, তোমার ঘর ভাঙলো আষাঢ় মাসে, ঘরে ঢুকলো বান। তবু তুমি মরো নাই, চাষিও আছে বেশে। জমি গেল, ধান গেল, হাত দুইটা তো আছে। হাসেন চাচা, তুমি একটা চাকরি চেয়েছিলে, বলেছিলে দাদা একটা চাকরি দিতে পারো, আমি পারি নাই। হাসেন চাচা, সরকারের গোয়াল ঘরে আমার কোনো মামা নাই। রোদ গেল, বৃষ্টি, ঘাম, ঝড় গেল, পিঠ হইল কালা, জোরদার হইল মা কালী, গলায় মুন্ড মালা। হাসেন চাচা, আমি বুঝি তোমার জ্বালা। হাসেন চাচা, তুমি বাঁচতে চেয়েছিলে, বলেছিলে দাদা বাঁচার কথা কও, আমি পারি নাই। হাসেন চাচা, আমার মাথায় শুধু যন্ত্রণাই, লাল টুকটুক স্বপ্ন ছিল, কাজে লাগে নাই। মা, আমার সেদিনটাকে মনে পড়ে মা। আচ্ছা আচ্ছা, ছোট্ট সেই ঘরটিতে তুমি আমাকে জড়িয়ে বসে থাকতে, বেড়ার ফাঁক দিয়ে কখনো সূর্যের আলো, কখনো চাঁদের আলো এসে আমাদের অন্ধকারকে দূর করার চেষ্টা করত। কিন্তু আমরা এতটাই অন্ধকারে ছিলাম যে সেই আলোটুকু দিয়ে তবু আমি খুশি ছিলাম মা, আমার কাছে যে তুমি ছিলে। আমি তোমার কাছে কিছু চাইতাম না, চাইলে যে তুমি লুকিয়ে লুকিয়ে কাটবে। তুমি একদিন একটা গোলাপি ফ্রক এনে কি সুন্দর করে আমাকে সাজিয়ে দিলে, চুল বেঁধে দিলে, টিপ পরিয়ে দিলে। তুমি বললে বেড়াতে নিয়ে যাবে। আমার কি আনন্দ! আমি তোমার হাতটা শক্ত করে চেপে ধরে বসে আছি। সেখানে কত ফুল গাছ, কি সুন্দর সবাই খেলা করছে। একজন আন্টি আমার হাত ধরে ভেতরে নিয়ে গেল, বলল তুমি এবার থেকে এখানেই থাকবে, দেখো কত বন্ধু আছে। আমি চিৎকার করে বলে উঠলাম, না না, আমি বন্ধু চাই না, কিছু চাই না, শুধু মাকে চাই। বৃদ্ধ খঞ্জ চণ্ডালী এক শ্রীমুখ দেখিতে রথে একা তিনি যায়। চলে ধীরে ধীরে মেদিনীপুরের পথে, দিবসে যে শুধু হাঁটে এক ক্রোশ, তাহারে কি বোঝায়। গৃহ হতে দূরে 100 ক্রোশ পুরী ধাম যেতে চায়। দলে দলে চলে পুরী যাত্রীর খোঁজ করে কি বা কার, সেই সবাকার পিছু পড়ে থাকে, চলিতে পারে না আর। রথযাত্রার যবে শুধু আর 2 দিন বাকি আছে, বহু কষ্টে সে পৌঁছিল সাজে আশিক অটকের কাছে। কোথা যাবে বুড়ি? পথিক জনে শুধালো সেখানে তার। বৃদ্ধা বলিল, চলি আছে বাবা, চাঁদ মুখ দেখিবারে। ঈষৎ হাসিয়া কহিল সেজন, কেমন পারিবি বুড়ি,
রাত পোহালে যে কাল রথ খেপে দেখিবি কেমন করে। শুনি চন্ডালী রসিয়া বলিল, বাকি যে এখনো পথ, কি বলিছ তুমি রাতে পোহাইলে কেমনে চলিবে রথ। হাসিয়া পথিক বলিল, তাই তো, চল তাড়াতাড়ি চল, তুই খেপে যদি না যাইবি সেটা রথ টানিতে বল কে। ঘুমাইল বুড়ি। রজনী প্রভাতে উঠে বলে, চল যাই। অঙ্কের সেল বাড়ির জন্য অঙ্ক দিলেন 10টি, পার্সেন্টটা গোটা কয়েক ও প্রফিটের লাস্টটি হুড়মুড়িয়ে নিলাম তোকে, না করলে উপায়। সারাটা ক্লাস দাঁড়িয়ে রাখেন 1 পা কিংবা 2 পায়, অঙ্কের নাম করলে কেউ জ্বর উঠে যায় 6। হোম ট্যাক্স তো বাবাই করে, আমার কি আর ভাই। শ্রুতি নাটক একালের কপাল কুণ্ডলা। মানদা, মানদা, শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার এই ঘরে পাঠিয়ে দাও তো। মানদা, কি হলো কি? কিছুতেই সাড়া দেবে না? কিছুতেই না? হবে না কেন? যেমন মণি তেমনি তার পেয়ারের দাস, দুটোই হয়েছে সমান। আচ্ছা, ইনি বাড়ি নেই, রোজ রোজ চাই কোথায়? হয় উনি থাকবেন বাড়িতে, নয়তো আমি। রাত 8টা বাজে, এখনো বাড়ির কি দেখা নেই। ব্যাপারটা কি? মানদা, মানদা, শিগগির 1 কাপ চা দে না রে, ভীষণ মাথা। ও মা, তুমি কখন এলে? মানদা, 1 কাপ না 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না? কেন লাগবে না কেন? চা খেয়ে এসেছো কোত্থেকে গো? জমের বাড়ি থেকে। তাই ভালো। মানদা, 2 কাপ না 1 কাপ, দাদা বাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি দরকার বলো, আমি বের করে দিচ্ছি। আমি পারবো। পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে, কোনোদিন অভ্যেস নেই। এই তক্ক করো না, তক্ক করো না, একদম তক্ক করো না, আমি পারবো। কি ব্যাপার বলো তো, মেজাজ এত খারাপ? ও মা, সুটকেসে জামা কাপড় পরছো কেন? কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। আপনি থাকেন কোথায়? মিস্টার জো। তার মানে? তুমি এক্ষুনি বললে ওখান থেকে চা খেয়ে এসেছো, তারপর আবার বলছো সুটকেসে জামা কাপড় পরে আবার ওখানেই যাচ্ছ, তাই জিজ্ঞেস করছি উনি কোথায় থাকেন। চুপ করো, তোমার সঙ্গে মস্করা করার আমার কোনো ইচ্ছেও নেই, টাইমও নেই। বলি এতক্ষণ ছিলে কোথায়? উমা, সিনেমা দেখতে গিয়েছিলাম তো, তোমাকে বলিনি বুঝি? দিলওয়ালে দুলহনিয়া লে যাएंगे। বাবা, চমৎকার চমৎকার চমৎকার। সত্যি গো সত্যি চমৎকার। লাস্ট সিনটা যদি দেখতে না, শাহরুখকে তো মেরে মেরে পাটপুরে ট্রেনে তুলে রেখে দিয়েছে, ওদিকে অমৃশপুরি কাজরিকে ধরে রেখেছে, ট্রেন ছেড়ে দিয়েছে, একটা হাত বাড়িয়ে ও একটা হাত বাড়িয়ে ও। তুমি যদি একবার দেখতে না, আমি তো কেঁদে কেটে একসামা রুমাল টুমাল ভিজে একাকার। কত হলো বয়স? ও মা, ভুলে গেছো? আমার 60, তোমার 65। মনে আছে তোমার কত হলো সেটা তোমার মনে আছে? ও মা, সেটা মনে থাকবে না? অবশ্য আমাকে সবাই বলে আমাকে দেখলে নাকি মনে হয় না, মানে আমার চেহারাটা তো বেশ নরম সরম, তোমাকে দেখলে মনে হয় 65 না 70। ঠিক আছে ঠিক আছে, অত কথা দরকার নেই, আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? মানে এই 30 বছরে তুমি অন্তত 656 বার বলেছো চলে যাচ্ছ, কিন্তু যাওনি, তাই জিজ্ঞেস করছি এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ সিরিয়াস সিরিয়াস, এবার নিশ্চিত? না না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো, না গেলে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে ঠিক আছে, অত ভাবনার দরকার নেই, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও, তাড়া করছো কেন? একটা কথার জবাব দাও তো। সবাই যখন জানতে চাইবে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন আমি কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। যাও না আবার কি? সবকিছু যে জানি না কারণ জিজ্ঞেস করছি, কারণ তো তুমি। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ?
বাবা বাবা, দোষী জানিল না কি বা তার অপরাধ, বিচার হইয়া গেল। খবরদার, 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 নাটক করবে না। চিরজীবন নাটক করে তখনই আমি বলেছিলাম নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করবো না। ও খালি একটা করবে, যেমন বাপ তেমনি তার মেয়ে, দুজনেই নাটকের উস্তাদ। একদম বাবা মা নিয়ে কোনো কথা হবে না, নো বাবা মা তোলা। এই দেখো, আমাকে রাগিও না বলছি। কেন 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 বলো তো, তোমাকে রাগালে কি হবে? কুরুক্ষেত্র হবে, মনে থাকে জানো। তুমি রাগলে যদি কুরুক্ষেত্র হয়, আমি রাগলেও দ্বিতীয় পানিপথ, এটাও তুমি ভুলে যেও না। কেমন? আরে তোমার তো দেখছি বড্ড বার বেড়ে গেছে। হ্যাঁ, আর যাবে নাই বা কেন? দিনের পর দিন বাড়ির বাইরে থাকলে। দিনের পর দিন মানে কি গো? পরপর 7 দিন, 7 দিন বাড়ি ফিরে আমি তোমায় দেখিনি। দেখো, আজও রাত 8টায় বাড়ি ফিরেছ। বলি এটা বাড়ি না ধর্মশালা? চেঁচিও না, ষাঁড়ের মতো গলার আওয়াজ এক্ষুনি পাড়ার লোক এসে জড়ো হবে। ফুলসজ্জার দিন মশাই কানে কানে বলেছিল আমি তোমায় ভালোবাসি, সেটাও গলির মোড়ে মিষ্টির দোকান পর্যন্ত শোনা গেছিল। পাড়ার সকলে বলাবলি করছিল, আহারে ফুলসজ্জার রাতে ছেলেটার মাথা খারাপ হয়ে গেল রে, ভালোবাসি ভালোবাসি বলে চেঁচিয়ে মরছে। একদম কথা করবে না বলছি। আজ পাড়ার সকলে জানো বাবা রে, যে বাড়ির গিন্নি রাতটার আগে বাড়ি ফেরে না। ও আস্তে আস্তে, সে তো আজকে সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গেছিল। তাই নব 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 নবটাকে কি? আবার আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। তুমি জানো 30 বছর পর দেখা হলো। আমার বন্ধু হলো। ওরকম করে বলো না, একেবারে দুঃখের সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি, হঠাৎ দেখি পাশের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটা তোমার দিকে হাঁ করে তাকিয়ে আছে? ঠিক আছে, ছেলে না বুড়ো হলো তো, অত বিদ্রুপ করার দরকার নেই। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকে তাকিয়ে থাকলো? না না না, তাকিয়ে থাকবে কেন? সে আমার হাত চেপে ধরলো, আমি তার হাত চেপে ধরলাম। বাবা, এ তো আরো চমৎকার। চমৎকার না বলো? তুমি 30 বছর পর দু বন্ধুর দেখা হয়েছে, কথাই শেষ হচ্ছে না, কিন্তু রাত্রি হয়ে গেল বলে আমাকে না চলে আসতে হলো। আমার কি যে খারাপ লাগছিল, এত কান্না পাচ্ছিল। ওই হাত গায়ে তোমার বন্ধু? হাত না, পুরো পুরো। ওই হলো পুরো পুরো। আরে বাবা, কলেজে আমাদের এত ভাব ছিল জানো তো, সবাই আমাদের সুচিত্রা উত্তম বলে ডাকতো। মানে ওকে তো অনেকটা উত্তম উত্তম দেখতে, তাই। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। অমন গলায় বলার দরকার নেই। আমি চললাম। অমন গলায় বলার দরকার নেই। চললাম, যা গলা আমি অমনিতেই শুনতে পাচ্ছি। তখন থেকে তো হেড়ে গলা, ষাঁড়ের মতো গলা, অনেক কিছু শুনলাম। জানো, কলেজ জীবন সবাই বলতো আমার গলা সৌমিত্রের মতো। গলা দিয়ে কি হবে? চেহারাটা যদি ওনার মতো হতো তো বুঝতাম। মানে? তোমাকে দেখলে তো মনে হয় অমরেশপুরীর জমজ ভাই। কি পুরী? অমরেশপুরী। সেটাকে? হিন্দি সিনেমা দেখো না তো জানবে কি করে? মুখখানা দেখলে না দাঁত কপাটি লেগে যায়। অমরেশ ওই হিন্দি সিনেমার ভিলেন? ওই আমাকে ওই লোকটার মতো দেখতে? ওই জন্যই তো আমার মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার দাঁত কপাটি লেগে যায়? বলি, আর কত অপমান তুমি আমায় করবে? ঠিক আছে, আমার আর ভালো লাগছে না, অনেক হয়ে গেছে, আমি চললাম। এসো। দুগ্গা। ও হ্যাঁ, কাশির ওষুধটা নিয়েছো? না, নিইনি। কেন? সারা রাত্রি তো কাশবে, খকর খকর। পাশের লোকের ঘুমের অসুবিধে হবে না? সবাই তো আর আমি নই যে সারা রাত্রি বসে বসে তোমার বুকে হাত বুলিয়ে দেবে। পাশের লোক? ও মা, সেটা আবার কি? পাশের লোক থাকবে না মানে? তুমি তো মোটেই একা থাকতে পারো না, পাশের লোক তো থাকতেই হবে। সে তো তুমিও একা থাকতে পারো না, তাহলে তোমার পাশেও লোক থাকবে নাকি? সে তো থাকবে, কিন্তু আগে তুমি যাও তো, তারপর শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমি গুটি ফিরে এলে। তা হবে না বাবা, এই বয়সে আমি শুধু নবকে হয়রানি করতে পারবো না বাবা। তার মানে ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে? গোপাল নয়, কুমার। ওই হলো কুমার। ওকেই ভাবছি দেখে নেবো, বিয়েটা করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, আমারও একটা সঙ্গী হবে। ভেরি গুড না, আমি জানতাম এই প্রপোজালটা তোমার ভেরি গুড মনে হবে। ভেরি হবে তো
তোমার মন্দ হবে। শোনো শোনো, তুমি বাপু তাড়াতাড়ি বেরিয়ে পড়ো কেমন? বাবা, আকাশের অবস্থা তো ভালো নয়, যদি ঘনিয়ে আসে এরপরে তাহলে তোমার তো যাওয়াই হবে না। যাও যাও, আর দেরি করো না, এসো এসো। বাপরে, তোমার তো আর তর সহ্য না দেখছি। আমায় তাড়াতে পারলে বাঁচো, বৃষ্টিটা একটু ধরো তারপর যাও। ভাবলাম এক্ষুনি নবকে চলে আসতে বলি, তা না। ধ্যাৎ, কি ধ্যাৎ, এখনো যায়নি তাতেই ধ্যাৎ। নির্লজ্জ কোথাকার, বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছেন। 30 বছর বাদে শালা নবকুমার কোথা থেকে সশরীরে এসে হাজির। এটা কি ইয়ার্কি নাকি? ও মা, এটা তো দারুণ বলেছো গ্র্যান্ড। আমি কপাল কুণ্ডলা, ও বেশ নবকুমার, আর তুমি বেশ কাপালিক। ভালো, পুরো পণ্ডিত চন্দ্র হাজির। আমি কাপালিক? শালা এত বড় বাস্পর্ধা! বলি, এতদিন পরে এসব নবকোপাল টোপাল হাজির হচ্ছে কেন? ও মা, হাজির হবে না? আমাদের যে একটা অ্যালুমিনারি অ্যাসোসিয়েশন হয়েছে গো, সব 60s ব্যাচ, সেখানে নব আসবে না তা কখনো হয়? সব বন্ধুরা হাজির, রোজ রোজ বিকালে ওখানেই তো যাচ্ছি। টাটাক টাটাক টাটাক, সবার সঙ্গে দেখা হচ্ছে। টাটাক টাটাক টাটাক। তোমার অনেক বন্ধু না? অনেক অনেক। কিরকম? ত্রিদীপ, শান্তনু, শঙ্কর, বিশ্বনাথ, অসীম, প্রদীপ, অরূপ, শেখর। বাহ, একটা মেয়ে বন্ধু নেই না? ওই আছে পুরো ভিতর ভিতর, দু একটা নেই বললেই হয়। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার, খুব ভালো। তাহলে আমাকে তো আর তোমার দরকার নেই, তুমি অষ্ট সখা পরিবৃতা হয়ে থাকো, আমি চললাম। বেশ বেশ, দুগ্গা দুগ্গা। ও হ্যাঁ, রাত্রি হয়ে গেছে, তুমি কি কিছু খেয়ে যাবে? কি দয়া রে, একেবারে মহিলার চৈতন্য দেবে গেলে। খাবো না, কিচ্ছু খাবো না, মুখে তুলবো না কিচ্ছু। বেশ বেশ, এসো এসো। তাহলে তোমার আর দেরি করাবো না, এই নাও তোমার ছাতা, আর এই ওয়াটারপ্রুফও আছে, যেটা তোমার সুবিধে। তুমি বেরোলে আমি নবকে একটা টেলিফোন করবো, তারপর একটু আদা দিয়ে গরম গরম চা খাবো। চা মাথাটা ধরে আছে না। চিন্তা কিসে, একটু সহ্য করো, একটু পরেই তোমার আদরের নব এসে ভালো করে তোমাকে মলম লাগিয়ে দিবে। মলম লাগাতে হবে না, ওকে দেখলি আমার সব কষ্ট সেরে যাবে। নির্লজ্জ, লজ্জা করছে না এসব কথাগুলো বলতে? ও মা, লজ্জা করবে কেন? সত্যি, খালি একটাই চিন্তা, এত ঝড় চলে, নব যদি আসতে না পারে তাহলে তো খুবই মুশকিল। রাত্রিবেলা বাজ পড়লে তো সমস্যা হয়। চুপ চুপ, আর একটাও কথা নয়। বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে ওই সার নবর মুখে মাথা রাখবে, তা হবে না। আমি হতে দেব না। এটা আমার বাড়ি, এটা আমার বউ। বউকে জড়িয়ে ধরবে একটা হাফ কায়স্ত? নো 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 নো, নেভার। হাফ নয়, পুরো পুরো। ওই হলো পুরো পুরো। তাহলে তুমি যাবে না? না, আমি যাব না। এই আমি বসলি, এসো এদিকে এসো, আমার পাশে বসো। বাজ পড়ার দরকার নেই, তুমি এক্ষুনি এসো, আমার বুকে মাথা দাও। কাকে বলছি? বুকে কে মাথা রাখবে? ও যে উত্তম কুমার, মাথা তুলতামই না। খবরদার, রাখো বলছি। আর একটাও কথা নয়, নৌত্তম কুমার। মানদা, 2 কাপ চা দিয়ে যাও তাড়াতাড়ি, আদা দিয়ে। মানদাকে ডাকছো কেন? দেখতে হবে। ছাড়ো 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 ছাড়ো, এই মানদাকে ডেকো না, দেখো না, ডেকে ফেলবে। মানদা আসুন, এসে দেখুন কি হচ্ছে। দাদা বাবু অমরেশপুরি না উত্তম কুমার? শালা নিচুচি করেছে। চোখ চোখ নড়বে না, একদম নড়বে না। যেমন থাকো, লেফটে থাকো, এইভাবেই লেফটে থাকো, এইভাবেই থাকো, থাকো থাকো, এইভাবেই থাকো থাকো। আজকে শব্দতীর্থের যারা শিক্ষার্থী তারাই এই আয়োজন করেছে মাতৃবন্দনা, একটা অভিনব ব্যাপার। শব্দতীর্থের পক্ষ থেকে মাসিমাকে সম্বর্ধিত করা হচ্ছে। জননী জনমভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, এই মন্ত্রে আমরা উদ্বুদ্ধ। শব্দতীর্থের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা মাসিমার হাতে আজকে স্মরণ, পুষ্পার্ঘ্য এবং মিষ্টি তুলে দিলেন। এই সম্মাননা যে পেলাম আজকে আমার মেয়ের জন্য, আগেও আমি পেয়েছি 5 সেপ্টেম্বর টিচার্স ডেতে। আমি একজন অঙ্কের টিচার, আমার এক মেয়ে এবং এক ছেলে। আজকে ঈশিতা যে কবিতা করছে, এই কবিতা কিন্তু আমি প্রথমে পছন্দ করতাম না, বলছি খুব বকাবকি করতাম,
ও লুকিয়ে লুকিয়ে কবিতা করত। প্রথমে জানলাম যে কলেজে যখন ইংরেজি রিসার্চেশনে ও ফার্স্ট হলো, তারপর থেকে অল্প স্বল্প করত। আমি চাইতাম আমার মেয়ে ডাক্তার হোক, কিন্তু আমার মেয়ে আবৃত্তি কাজ করছে। যে যার নিজের ইচ্ছে মতো হয়, আমি কখনো কোনো উৎসাহ দিইনি, নিজেই করেছি। আমার মেয়ের যে ছাত্রছাত্রীরা এখানে আছে তাদেরকে আমি একটা কথাই বলবো, ভেতরে একটা আগ্রহ থাকলে তবে কবিতা করতে পারবে। কোনো শিক্ষক বা শিক্ষিকা কিছুই করতে পারে না, একটু দেখিয়ে দেয় পথ। নিজেরা ভালো করো এবং ভালো মাপের মনের মানুষ হবে। বেস্ট ফ্রেন্ড বাড্ডি, ক্যামেরা বহুল দাবা কালচার কাকু, গোটা দেশ ঘুরছে কালচার কাকু।